প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম এবং অফুরন্ত শুভকামনা সবার জন্য। আমি কোনো পলিটিক্যাল অ্যাক্টিভিজম করি না, সক্রিয়ভাবে কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নই। আর আমার কোনো সিঙ্গল এপিসোড দেখে কখনো কখনো কারো ধারণা হয় বা হয়েছে, অতীতে আমি দেখেছি কেউ কেউ কমেন্টে মন্তব্য করেছেন যে আপনি তো বিএনপির দিকে ঝুঁকে পড়েছেন, আপনাকে তো জামায়াতপন্থী বলে মনে হচ্ছে। কেউ আবার অন্যভাবে বলছেন, নেতিবাচকভাবে। তো যাই হোক, এটি এরকম মনে হতে পারে, সেটি আসলে আমার একটি খণ্ডিত চিত্র। দুর্ভাগ্যক্রমে যে কোনো কন্টেন্ট ক্রিয়েটারের ক্ষেত্রেই কিন্তু এটি ঘটতে পারে, কারণ কারো একটি নির্দিষ্ট এপিসোড দেখলে এবং সেই এপিসোডের অংশ বিশেষ, তাও আবার, কারণ অনেক দর্শক শ্রোতা কোনো একটি এপিসোডের শুরু থেকে শেষ অবধি দেখেন না, তাই অংশ বিশেষ কেটে কেটে দেখলে যে কারো সম্পর্কে আপনার ভুল ধারণা হতে পারে। তো আমার সম্পর্কে অতীতে অনেকের ভুল ধারণা হয়েছে, আমাকে অনেকে ব্র্যান্ডিং করবার চেষ্টা করেছেন বা কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের সঙ্গে আমার সম্পর্ক খুঁজে বের করবার চেষ্টা করেছেন। তো বিষয়টি ক্লিয়ার করছি এই জন্যে যে আমি আসলে কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নই এবং আমার কোনো অ্যাক্টিভিজম নেই। আর আমি নির্দিষ্ট কারো এজেন্ডা বাস্তবায়ন করবার জন্যও মাঠে নামিনি। অন্তর্বর্তীকালীন সরকার যখন প্রথম যাত্রা শুরু করে, তখন অনেকে কমেন্ট করতেন যে আমি ইউনুস সেন্টার থেকে টাকা পাই কিনা, ইউনুসের পেইড এজেন্ট কিনা, এইসব কথা আমার কাছে জানতে চাইতেন অনেকেই। তো যাই হোক, সেটিও তারা ভুল বুঝেই এরকম বলেছিলেন। তো এইটি একটু ভূমিকা নিজের সম্পর্কে নিয়ে নিলাম। সুপ্রিয় দর্শক শ্রোতা, যদিও মাত্রই বলেছিলাম আমি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নই, তবে অতীতে আমার অনেক এপিসোডে আমি উল্লেখ করেছি এনসিপির প্রতি আমার দুর্বলতা আছে। কোনো দলের প্রতি দুর্বলতা থাকা আর সেই দলের হয়ে অ্যাক্টিভিজম করা এক কথা নয় কিন্তু। আর কারণ হলো, এটি জুলাই যোদ্ধাদের দল, যেই জুলাই যোদ্ধাদের জন্য আমরা দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি। আমি জানি এক্ষুনি অনেকের গায়ে অ্যালার্জি হবে, চুলকাতে ইচ্ছে করবে আমি কেন দ্বিতীয় স্বাধীনতার কথা বলেছি। স্বাধীনতা শুধু দুবার না, 5 বারও হতে পারে। ফরাসিরা 5 বার পেয়েছিলেন স্বাধীনতা। এখন যে ফ্রান্স দেশটি আছে, সেটি তাদের 5ম বারে পাওয়া প্রজাতন্ত্র, 5ম প্রজাতন্ত্র। আর প্রতিবার একটি করে প্রজাতন্ত্র হয়েছে, মানে ফরাসিরা প্রতিবার একটি করে স্বাধীনতা পেয়েছে। আর এইটি কোনো দেশের মানুষের সেই স্বাধীনতা আছে, যতবার খুশি তারা স্বাধীনতা পেতে পারেন, যদি তারা মনে করেন তারা পরাধীন, তারা স্বাধীন হতে পারেননি। সো এইসব কিছু না, অনেকেরই গা চুলকানি হয়, অ্যালার্জি হয়, তারা দ্বিতীয় স্বাধীনতা, প্রজাতন্ত্র এইসব শুনতে পারেন না। যাই হোক, তাদের ব্যাপার সেটি। বাট এমন নজির পৃথিবীতে আছে, আমি এমন কোনো কথা বলছি না যেটি নজিরবিহীন। আচ্ছা, তো দ্বিতীয় স্বাধীনতা আমাদের এনে দিয়েছেন এনসিপির জুলাই যোদ্ধারা। এবং শুধু এনসিপি বললে ভুল হবে, অন্যান্য প্ল্যাটফর্মে অনেক জুলাই যোদ্ধা ছড়িয়ে ছিটিয়ে আছেন, তারাও, সকলের কাছে আমরা কৃতজ্ঞ। তো এনসিপির প্রতি দুর্বলতা বিভিন্ন সময় প্রকাশ করেছি এবং আমার এই ক্ষুদ্র চ্যানেল থেকে বিশেষভাবে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে অন্তর্বর্তীকালীন সরকারকেও হাইলাইট করেছি, তাদের ভালো কাজগুলো তুলে ধরেছি অনেকবার শুরুর দিকে। সেজন্যই অনেকে পেইড এজেন্ট বলবার সুযোগ পেয়েছিলেন, দায়িত্ব মনে করে সেই কাজটি করেছি, যাতে সরকারটি স্থিতিশীল থাকে, স্টেবল রাখতে পারি আমরা আমাদের সরকারটিকে, সেই চেষ্টা করেছি। আবার সরকারের শেষের দিকে সমালোচনামূলক প্রচুর এপিসোড করেছি। অধ্যাপক ইউনুসকে কাঠগড়ায় দাঁড় করেছি, এরকম টাইটেল ছিল, গণ আদালতে কিংবা কাঠগড়ায় অধ্যাপক ইউনুস। উপদেষ্টাদের তুলোধুনো করেছি যখন দরকার হয়েছে, তীব্র কঠোর সমালোচনা করেছি তাদের কর্মকাণ্ডের। আবার অতীতে প্রশংসায় ভাসিয়েছি, যেটি বলছিলাম একটু আগে। তো এনসিপি যখন যাত্রা শুরু করলো, তখন এনসিপিকে নিয়ে অসংখ্য এপিসোড করেছি, কয়েকশো হবে বোধহয়। তাদের প্রশংসা করেছি, তাদের উৎসাহিত করেছি, পাশে ছিলাম বরাবরই। বাট যেটি বলছিলাম, যেহেতু কোনো অ্যাক্টিভিজম নেই, তাই এনসিপির নেতৃস্থানীয়রা কোনো ভুল পদক্ষেপ নিলে, কোনো ভুল কাজ করলে সেইটির সমালোচনা করতে কিন্তু দ্বিধা করিনি, একটু দ্বিধা করিনি, সমালোচনামূলক এপিসোড বানিয়েছি। তো বিশেষভাবে আজ কথা বলবো আমার এই এপিসোডে এনসিপির নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি সম্পর্কে। মজার ব্যাপার হলো, মাত্র 5 দিন আগেই আমি নাসিরউদ্দিন পাটোয়ারিকে নিয়ে একটি প্রশংসাসূচক এপিসোড বানিয়েছিলাম। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের নিশ্চয় জানা আছে তিনি ইরান ভিজিট করছিলেন সম্প্রতি। ইরানের প্রয়াত নেতা, শহীদ বলা ভালো, এটি সঙ্গত হবে,
4 মাস আগে যিনি শহীদ হয়েছিলেন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের এই দুষ্ট চক্রের হামলায়, তিনি নিহত হয়েছিলেন, শহীদ হয়েছিলেন 4 মাস আগে। তার সম্প্রতি জানাজা এবং তাকে শ্রদ্ধা জানানো হলো। সারা বিশ্ব থেকে নেতৃস্থানীয়রা সেখানে ছিলেন। আমাদের দেশ থেকেও সরকারিভাবে একটি প্রতিনিধি দল, প্লাস বিরোধী দল থেকে 11 দলীয় ঐক্য থেকে জামায়াত ইসলামের নেতৃস্থানীয়রা এবং এনসিপির নেতৃবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন। তো বিশেষভাবে নাসিরউদ্দিন পাটোয়ারির কথা বলবো। প্রিয় দর্শক শ্রোতা, নাসিরউদ্দিন পাটোয়ারি ইরানে কিছু মানবিক কাজ করে দৃষ্টি আকর্ষণ করেছেন, শুধু বাংলাদেশের মানুষের না, ইরানি জনগণের এবং আমি বলবো সারা বিশ্বের। কারণ এখন কোনো কিছু আর লোকাল থাকে না, সব কিছু গ্লোবাল হয়ে যায় মুহূর্তেই। তো নাসিরউদ্দিন পাটোয়ারি সেখানে দুস্থ যাদের দরকার আছে, খাবার দরকার ছিল, সেই বিশাল সমাবেশে প্রয়াত নেতা আয়াতুল্লাহ মুস্তফা খামেনির সেই জানাজা এবং তার শেষকৃত্য উপলক্ষে জড়ো হওয়া লক্ষ লক্ষ লোকের সেবায় তিনি নিজেকে নিয়োজিত করেছিলেন। বাংলাদেশের শিক্ষার্থীদের সঙ্গে মিলিত হয়ে খাবার বিতরণ করছিলেন। তো আমার থাম্বনেইলে আমি ছবিটিও ব্যবহার করেছি, আর পাটোয়ারির প্রশংসা করেছি অনেক, যে পাটোয়ারি একটি মানবিক কাজ করেছেন। তিনি শুধু মানবিক কাজ করেননি, সেখানে বাংলাদেশের একটি ইতিবাচক কূটনীতিও সেরে এসেছেন। কারণ সম্প্রতি ইরানের সঙ্গে আমাদের এক ধরনের টানাপোড়েন চলছিল কূটনৈতিক সম্পর্কে। তো সেই জন্য প্রশংসা করেছিলাম, খুশিও হয়েছিলাম অনেক পাটোয়ারিকে নিয়ে। তো যদিও অতীতে পাটোয়ারিকে নিয়ে সবসময় ভয় ছিল, যেহেতু পছন্দ করি এনসিপিকে, তাই এনসিপির কোনো নেতা যদি নেতিবাচক কাজ করেন সেটি খারাপ লাগে। তো পাটোয়ারি অতীতে অনেক নেতিবাচক বক্তব্য দিয়েছেন, বিশেষভাবে তার প্রতিপক্ষ মির্জা আব্বাস সম্পর্কে। মির্জা আব্বাস এখন চিকিৎসা উপলক্ষে সিঙ্গাপুর হয়ে সম্ভবত মালয়েশিয়াতে আছেন, বিশ্রাম নিচ্ছেন বা ছুটি কাটাচ্ছেন, যেটি বলি না কেন। প্রিয় দর্শক শ্রোতা, নাসিরউদ্দিন পাটোয়ারির নিত্যদিনের কাজ ছিল দিনে 5 বেলা নামাজ পড়বার মতো করে 5 বেলা মির্জা আব্বাস সম্পর্কে নেতিবাচক কথা বলা। এখানে আমাকে কেউ ভুল বুঝবেন না, মির্জা আব্বাস সম্পর্কে আমার খুব ইতিবাচক ধারণা নেই। আমার না, শুধু বাংলাদেশের অনেকেরই মির্জা আব্বাস সম্পর্কে ইতিবাচক ধারণা নেই। তার একটি নেতিবাচক চিত্র আছে অনেকের মনে। তো আমি সেগুলো নিয়ে এখন কথা বলবো না, মির্জা আব্বাস আমার সাবজেক্ট নন। কিন্তু এই মির্জা আব্বাসকে নিয়ে প্রতিনিয়ত উস্কানিমূলক বক্তব্য দিয়ে গেছেন নাসিরউদ্দিন পাটোয়ারি। আমি সেগুলোর পেছনে কোনো যুক্তি খুঁজে পাইনি। কারণ কোনো লোক যদি ব্যাংকের টাকা মেরে থাকেন, কোনো লোক যদি দুর্নীতিবাজ হয়ে থাকেন, চাঁদাবাজ হয়ে থাকেন, তার বিরুদ্ধে যতক্ষণ না আদালত কর্তৃক বিষয়টি প্রমাণিত হবে তিনি দোষী সাব্যস্ত হবেন, তার আগ পর্যন্ত তাকে কিন্তু সারাক্ষণ সেই নামে ডাকা যাবে না। তাহলে সেইটিও তার মানবাধিকার লঙ্ঘন, সেটি তার পার্সোনাল ডিগনিটির উপর হামলা করা যাবে না। সেটি নো, আমার পছন্দের কেউ করলেও সেটি আমি পছন্দ করব না। তাই পাটোয়ারি যখন মির্জা আব্বাসকে নিয়ে প্রতিনিয়ত নেতিবাচক বক্তব্য দিচ্ছিলেন, আমার খারাপ লাগছিল, আমি সেটি পছন্দ করিনি। আর ফলাফল ভালো হয়নি। মির্জা আব্বাসের ভক্ত অনুসারীরা পাটোয়ারিকে রাস্তাঘাটে প্রতিরোধ করবার চেষ্টা করেছেন। শুধু তাই না, তার উপর ডিম হামলা হয়েছে। এবং শুধু মির্জা আব্বাসের অনুসারী না, আরও বিভিন্ন জায়গায় গিয়েছেন। সাম্প্রতিককালে তিনি ঝিনেদাতে গিয়েছিলেন। প্রিয় দর্শক শ্রোতা, সেখানেও কিন্তু তার উপর ডিম হামলা হয়েছিল। আমি সেইটির প্রতিবাদেও এপিসোড করেছিলাম যে যারা ডিম হামলা করেছেন ঠিক করেননি, ধৈর্য রাখতে হতো তাদের। সেখানে বিএনপি কর্মীরাই তার উপর ডিম হামলা করেছিলেন। তো যাই হোক, এনসিপির অন্য নেতারাও কিন্তু এখানে ওখানে যাচ্ছেন সমাবেশ করতে, তাদের উপর কোনো ডিম হামলা হচ্ছিল না। কারণ তারা সংযত বাক, অর্থাৎ তাদের বক্তব্যে বিবৃতিতে তারা কাউকে ব্যক্তি আক্রমণ করে কথা বলেন না, যেটি পাটোয়ারি করেন। তো পাটোয়ারির বিষয়ে একটি অস্বস্তি কাজ করছিল। আর যখন মির্জা আব্বাস অসুস্থ হয়ে পড়লেন, তখন বিএনপি পন্থীরা অনেকেই পাটোয়ারির উপর দায় দেবার চেষ্টা করেছিলেন যে পাটোয়ারির এইসব অসংযুক্ত বক্তব্যে মির্জা আব্বাস সাইকোলজিক্যালি সেগুলো নিতে পারেননি দিনের পর দিন, তাই তিনি অসুস্থ হয়েছেন। তো তখন কিন্তু মনে এক ধরনের ভয়ও ঢুকেছিল, প্রিয় দর্শক শ্রোতা। কারণ মির্জা আব্বাসের যদি কিছু হয়ে যেত, পাটোয়ারির উপর অন্তত মনস্তাত্ত্বিক দায় কিন্তু অনেকেই চাপাতেন, শুরুই হয়েছিল সেটি। তো সেই ভয় আমার মধ্যে কাজ করছিল এবং মনে প্রাণে চাইছিলাম মির্জা আব্বাস দীর্ঘজীবী হন, বেঁচে থাকুন। তো তখন আরেকবার ভালো লাগলো যখন পাটোয়ারি তাকে কমরেড বলে সম্বোধন করলেন, যে কমরেড প্লিজ কাম ব্যাক, ফিরে আসুন আবার রাজনীতিতে। তো তখন আমি মনে মনে ভেবেছিলাম যে মির্জা আব্বাসের হঠাৎ অসুস্থ হওয়া, পাটোয়ারির তার প্রতি সমবেদনা কিংবা সহানুভূতি প্রকাশ করা, এই বিষয়টি বোধহয় নাসিরউদ্দিন পাটোয়ারির উগ্রপন্থা থেকে, আমি দুঃখিত আমি এটাই বলতে হচ্ছে, তার উগ্র বক্তব্য, অসংযত, অশোভন, শিষ্টাচার বহির্ভূত বক্তব্য অতীতে যেগুলো তিনি দিয়েছেন, সেগুলোর থেকে বোধহয় পাটোয়ারি বেরিয়ে আসবেন আমার মনে হচ্ছিল। তো না,
দেখলাম পাটোয়ারি বদলাননি। পাটোয়ারি আগের মতোই অসংযত বাক, যা মুখে আসে তাই বলেন, লাগামহীন কথাবার্তা সবসময়। সমালোচনা করা এক জিনিস, প্রিয় দর্শক শ্রোতা, রাজনৈতিক বক্তব্য দেওয়া এক জিনিস, আর ব্যক্তি আক্রমণ করা, বিষোদ্গার করা অন্য জিনিস। তো আমরা দেখেছি সম্প্রতি গাজীপুরে যে হামলা হলো এনসিপির সভায়, সেখানে নাহিদ ইসলাম ছিলেন মঞ্চে, আর অনেকেই ছিলেন। তো সেই হামলার পর নাহিদ ইসলাম বলেছিলেন যে সেই হামলায় সরকারের বা প্রশাসনের হাত থাকতে পারে। তো এইটি একটি পলিটিক্যাল স্টেটমেন্ট, রাজনৈতিক বিবৃতি, রাজনৈতিক বক্তব্য। তো সেটি কিন্তু ব্যক্তি আক্রমণ না। সরকারের পক্ষ থেকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ কাউন্টার দিয়েছিলেন যে এটি নাহিদ ইসলামের রাজনৈতিক বক্তব্য হয়তোবা। তো রাজনৈতিক বক্তব্য হতে পারে, কিন্তু ব্যক্তি আক্রমণ না। নাহিদ ইসলাম কিন্তু সেখানে বলেননি তারেক রহমান গুন্ডা পাঠিয়েছেন, সালাউদ্দিন আহমেদ এলাকার সন্ত্রাসীদের পাঠিয়েছিলেন তাদের ওখানে হামলা করবার জন্য, এগুলো বলেননি। বলেছেন সরকার কিংবা প্রশাসনের হাত থাকতে পারে। তো প্রিয় দর্শক শ্রোতা, বিষয়টি কিন্তু ভিন্ন। তো নাসিরুদ্দিন পাটোয়ারি সেই ফাইন লাইন টানতে পারেন না। তার আক্রমণগুলো বেশিরভাগ ব্যক্তি আক্রমণ, টার্গেটেড, ঠিক হয় না সেগুলো। রাজনীতিতে অস্থিরতা তৈরি করে, আর যার ফলাফল কখনোই সুখের হয় না, সুখকর হয় না। তো সর্বশেষ যে ঘটনাটি ঘটল রোববার 12 জুলাই, নাসিরুদ্দিন পাটোয়ারি তাদের যে পথসভা চলছে দেশব্যাপী জুলাই উপলক্ষে, নওগাঁতে তিনি বক্তব্য রাখছিলেন। প্রধান অতিথি হিসেবে সেখানকার এনসিপি নেতৃস্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে সমাবেশে বক্তব্য রাখছিলেন প্রধান অতিথি হিসেবে। সেই বক্তব্যে নাসিরুদ্দিন পাটোয়ারি এমন কিছু কথা বলেন যেটি ব্যক্তিগতভাবে আমাকে আঘাত করেছে। কথা তিনি বলেছেন বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন জনাব তারেক রহমান সম্পর্কে। আমি বিএনপির রাজনীতি করি না, আমাকে প্রতিদিনই এক দুবার বিএনপি সম্পর্কে, বিএনপিকে তুলোধনও করে, টার্গেট করে করি না, বাট তাদের নেতাকর্মীদের নানা রকম অপকর্ম থাকে, চাঁদাবাজি, হুমকি, এটা সেটা, বা সরকারি কোনো ভুল পদক্ষেপ থাকে, সেগুলো নিয়ে আমাকে কথা বলতে হয়। তাই আমি বিএনপি রাজনীতি করি, কারো এরকম ভুলের মধ্যে বসবাস করবার কোনো প্রয়োজন নেই। কিন্তু তারেক রহমানকে নাসিরুদ্দিন পাটোয়ারি ব্যক্তি আক্রমণ করে কথা বলেছেন, তাই আমার সেটি পছন্দ হয়নি। পছন্দ তো হয়নি, আমি মর্মাহত হয়েছি, ভয়াবহ কষ্ট পেয়েছি, কারণ এনসিপিকে ভালোবাসি। আর কোনো এনসিপি নেতা এমন অর্বাচীন, এমন দায়িত্ব জ্ঞানহীন, এমন শিষ্টাচার বহির্ভূত বক্তব্য রাখতে পারেন না দেশের প্রধানমন্ত্রী সম্পর্কে। আচ্ছা প্রিয় দর্শক শ্রোতা, আমি চেষ্টা করব, যদি আমার মনে থাকে, আমি খুব ভুলু মনের মানুষ, যদি মনে থাকে আমি ডিসক্রিপশন বক্সে পাটোয়ারির 3 মিনিটের ভিডিও ক্লিপ দিয়ে দেবো। আপনারা অনেকেই সেটি দেখেছেন, ভাইরাল হয়েছে সেটি। তাই আমি না দিলেও আপনারা জানেন পাটোয়ারি কি বলেছেন। আমার যদি মনে থাকে ডিসক্রিপশন বক্সে 3 মিনিটের আমি একটি ভিডিও ক্লিপ জুড়ে দেবার চেষ্টা করব। আর তার আগে আমি এখন আপনাদের সঙ্গে আমি স্ক্রিপ্টটি শেয়ার করব, কি বক্তব্য তিনি সেখানে দিয়েছিলেন। আচ্ছা, তো নাসিরুদ্দিন পাটোয়ারি সেখানে বলেছিলেন, দেশের দক্ষিণ অঞ্চলের মানুষ যখন বন্যার পানিতে তলিয়ে যাচ্ছে, দেশের দক্ষিণ অঞ্চলের মানুষ যখন বন্যার পানিতে তলিয়ে যাচ্ছে, তখন প্রধানমন্ত্রীকে দেখতে পাচ্ছি তিনি স্ত্রীর সাথে সেলফি তোলায় ব্যস্ত সময় পার করছেন। আমরা এর ধিক্কার জানাই। তো যেখানে তিনি সে কথা বলছিলেন, উপস্থিত আমার এনসিপির ভাই বোনেরা হুয়াক্কা হুয়া দিয়ে উঠেছিলেন। ঠিক নেই এটি। যখন কোনো বক্তব্য অসংযত, শিষ্টাচার বহির্ভূত, ব্যক্তি আক্রমণের মতো মনে হবে, নেতা বললেও হই হই করে উঠে যাবে না। প্রিয় ভাই বোনেরা, কিছুই বলা দরকার ছিল না, বাট আপনারা হুয়াক্কা হুয়া দিয়েছেন, ঠিক নেই সেটি। আচ্ছা, তো যাই হোক, তো সেখানে তিনি বলছিলেন দক্ষিণ অঞ্চলের মানুষ যখন বন্যার পানিতে ডুবে যাচ্ছে, তিনি ভৌগোলিক বর্ণনাটি ভুল দিয়েছেন। চট্টগ্রামকে দেশের দক্ষিণ অঞ্চল বলা হয় না, দক্ষিণ পূর্বাঞ্চল। এনিওয়ে, তো সামনের দিকে তিনি আরো কি বলেছিলেন, তার বাক্য গঠনের সমস্যা আছে। আমি দুঃখিত প্রিয় দর্শক শ্রোতা। পাটোয়ারির নিজেকে গঠনে, সেলফ ডেভেলপমেন্টে আরও কাজ করতে হবে। বয়স কম, আমি ঘেটে করে দেখলাম 30 পার করেছেন, বোধহয় 31-এ পড়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স করেছেন মার্কেটিংয়ে। তো ক্রেডেনশিয়ালস উড়িয়ে দিতে পারবো না, হি ইজ এডুকেটেড বাই ডেফিনিশন। তো একবার ইংরেজি বলেছিলেন, সেই বিষয়ে গেলাম না। তো আমাদের প্রধানমন্ত্রীও ইংরেজি যাচ্ছে তাই বলেন, তো সেই আলোচনায় গেলাম না। অন্তত মাতৃভাষা বাংলা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন গ্র্যাজুয়েটের কাছে আমি সেটি আশা করি।
আমি কিন্তু এই সমালোচনা আইনমন্ত্রীরও সম্প্রতি করেছি। কটসে বলছিলেন আইনমন্ত্রী, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে লতে LLB-তে অনার্স মাস্টার্স পাস, আমি তার কাছ থেকে এটি নেব না। ছয়ের ধ্বনি বিপর্যয় বলতে পারেন না, নেওয়া যাবে না, আনএক্সেপ্টেবল। তো পাটোয়ারিরও সমালোচনা করছি। পাটোয়ারিকে বাংলা ভাষা শিখতে হবে ভালো করে। বাক্য শুরু হয় মেলে না, শব্দ চয়ন ঠিক হয় না। যেমন পাটোয়ারির বক্তব্য শুরু হয়েছে, প্রধানমন্ত্রী যারা বন্যায় গরু ডুবে যাচ্ছে, ভয়ঙ্কর বাক্য। কোত্থেকে শুরু হলো? সাবজেক্ট কি? প্রধানমন্ত্রী যারা বন্যায় গরু ডুবে যাচ্ছে, মানুষ মারা যাচ্ছে, সেখানে না গিয়ে গেলেন বরিশালে। আচ্ছা, এর আগের দিন তিনি ঢাকা মেডিকেলে গেলেন, প্রিয় জুবাইদা রহমানের সাথে সেলফি তুললেন। ওনাদের বিয়ের আগে শুনছি মানুষ প্রেম করে, এখানেও বাক্যের মিল নেই। ওনাদের বিয়ের আগে শুনেছে নাসিরুদ্দিন লোকেরা প্রেম করে, ওনাদের বিয়ের আগে কেন শুনবে? আচ্ছা, আর আগে শুনিনি? ওনাদের বিয়ের আগে শুনছি মানুষ প্রেম করে, প্রধানমন্ত্রী আলহামদুলিল্লাহ বিয়ের পরে যে সুন্দর প্রেম, বাংলাদেশের মানুষ শুধু প্রেমই দেখতে পাচ্ছে। এই বাংলাদেশে কোনো আর পরিবর্তন দেখতে পাই নাই। আপনি প্রেম করলে ভাই রুমে করেন। আপনাকে আমরা ভোট দিয়েছি, আপনি প্রধানমন্ত্রী হয়েছেন বাংলাদেশের মানুষের সংস্কার বাস্তবায়নের জন্য, বিচার করার জন্য, আওয়ামী লীগের গুন্ডা সন্ত্রাসীদের শায়েস্তা করার জন্য। ভুল বলেছেন তিনি, শায়েস্তা কোনো শব্দ নেই, শায়েস্তা করবার জন্য। আচ্ছা, বন্যা দুর্গত এলাকায় আপনাকে যাওয়ার জন্য, লাল বাসে ঘুরে ঘুরে প্রেম করার জন্য মানুষ আপনাকে প্রধানমন্ত্রী বানায় নাই। এখন অনেকেই বলে এই কথাগুলো বলা যাবে না, বললে মেরে ফেলবে। বাংলাদেশে যত তরুণ আছে, জওয়ান আছে, সবাই জীবন দেবে, কিন্তু আমরা কোনো উশৃঙ্খল যুবকের কাছে আত্মসমর্পণ করব না। প্রিয় দর্শক শ্রোতা, লক্ষ্য করুন কাকে উদ্দেশ্য করে নাসিরুদ্দিন এই কথা বললেন। আমরা কোনো উশৃঙ্খল যুবকের কাছে আত্মসমর্পণ করব না। এখানেও বাংলায় বিপর্যয়। উশৃঙ্খল একটি শব্দ আছে, এখানে বিশৃঙ্খল কি হতে পারে? উশৃঙ্খল এমন শব্দ তো একসঙ্গে বসানো যায় না। পাটোয়ারিকে বাংলা ভাষা শিখতে হবে, ইয়েস, আই মিন ইট। কি মিন করছেন পাটোয়ারি? তিনি কি তারেক রহমানকে উশৃঙ্খল যুবক বলছেন? এখানে অনেকগুলো ফ্যালাসি একসঙ্গে ঘটেছে। পুরো বক্তব্য ফ্যালেশাস, ভ্রমাত্মক। কারণ তারেক রহমান যুবক নন, তাকে প্রৌঢ় বলা যেতে পারে। তারেক রহমান 60 ক্রস করেছেন। আর তারেক রহমান কোনো উশৃঙ্খল যুবক নন, তিনি দেশের প্রধানমন্ত্রী। সংযত বাক হতে হবে পাটোয়ারিকে। আচ্ছা, শেষ কথা যেটা, আপনারা একটা ভবনের নাম শুনেছেন, হাওয়া ভবন। তো সেই প্রসঙ্গে তিনি নানা কথা বলেছেন, যেটি অবান্তর, অপ্রাসঙ্গিক, অপ্রয়োজনীয়, আউট অফ কনটেক্সট। হাওয়া ভবন এখানে আসে না, কোনো কারণ ঘটেনি আসবার এবং আনবার। আচ্ছা, এরপর বক্তব্যের শেষাংশে তিনি কথা বলেছেন শিক্ষামন্ত্রীকে নিয়ে। শিক্ষামন্ত্রী পরীক্ষার শেডিউলটি ঝামেলা করেছেন, ঠিকমতো করতে পারেননি, এই বৃষ্টির মধ্যে কষ্ট করে শিক্ষার্থীদের পরীক্ষা দিতে হয়েছে, সেই বিষয়ে কথা বলেছেন, সেটি ঠিক আছে। আচ্ছা, সেখানে তিনি বলেছেন শিক্ষার্থীরা সাঁতার করে যায় পরীক্ষায়। শিক্ষার্থীরা সাঁতার করে যায় না, সাঁতার কেটে যায়। আমি দুঃখিত, একজন MA পাস তরুণের কাছ থেকে, দেশের শ্রেষ্ঠ পাবলিক বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স করা একজন তরুণের কাছ থেকে আমি এরকম বাংলা ভাষার বিপর্যয় আশা করি না। আমি আবারও বলছি, পাটোয়ারিকে লেখাপড়া করতে হবে এখন ভালো করে। এইসব ফালতু বয়ান দেবার আগে, মাঠে ময়দানে মাঠ গরম করবার আগে, অপ্রয়োজনীয় কথা বলবার আগে লেখাপড়া করে আত্ম উন্নয়ন করতে হবে। কারণ রাজনীতি করতে হলে আগামী দিনে পুরো জীবন পড়ে আছে, নিজেকে গোছাতে হবে, সেলফ ডেভেলপমেন্ট দরকার আছে, সেখানে মনোযোগ দিতে হবে। সেটি না দিয়ে দেশের প্রধানমন্ত্রীর চরিত্র হনন করলে কোনো লাভ হবে না। আর এইটির নাম রাজনীতি না। আমি দুঃখিত প্রিয় দর্শক শ্রোতা, আমাকে যারা ফলো করেন, আমাকে যারা নিয়মিত শুনেন, অনেকেই আপনারা এনসিপি লাভার্স আছেন। আমার এই কথায় অনেকের মনে কষ্ট হবে, অনেকে আমাকে আনসাবস্ক্রাইব করে ফেলবেন। আই ডোন্ট কেয়ার। বাট যা সত্যি, যা ফিল করছি, আমি শুরুতেই বলছিলাম, আমি পার্সোনালি হার্ট হয়েছি। আমি বিএনপি রাজনীতি করি না, বাট সত্যকে সত্য বলতে, মিথ্যেকে মিথ্যে ভয় করি না, পরোয়া করি না, কখনো করিনি, করবো না কোনোদিন। তাই পাটোয়ারির এই বক্তব্য ঘৃণা ভরে প্রত্যাখ্যান করলাম। এটি কোনো বক্তব্যই হয়নি এবং আমার প্রিয় দল এনসিপির কাছ থেকে স্টেটমেন্ট আশা করছি।
পাটোয়ারিকে ব্যক্তিগতভাবে প্রধানমন্ত্রীর কাছে ক্ষমা প্রার্থনা করতে বলছি এই অসংযত, শিষ্টাচার বহির্ভূত, অশোভন বক্তব্যের জন্য। আর দল হিসেবে এনসিপি বিবৃতি দেবে তারা পাটোয়ারির এই বক্তব্যকে এন্ডোর্স করে কিনা, তারা এই বক্তব্যকে সমর্থন করছে কিনা। যদি না করে, পাটোয়ারিকে শোকজ করতে হবে। পাটোয়ারি কেন এই বক্তব্য দিয়েছে সেই বিষয়ে তার কাছে কারণ দর্শানো চিঠি পাঠাতে হবে, তাকে জানাতে হবে অফিসিয়ালি কেন দিয়েছেন এই বক্তব্য। এটি একটি মূর্খ লোকের বক্তব্য, কোনো শিক্ষিত লোকের বক্তব্য এরকম হতেই পারে না, আনএক্সেপ্টেবল। প্রিয় দর্শক শ্রোতা, আমি অত্যন্ত দুঃখিত, আমি একটু টেম্পার হারিয়ে ফেলেছিলাম, দয়া করে মাফ করবেন এবং সঙ্গে থাকবার জন্য অনেক অনেক ধন্যবাদ জানবেন। আবারও কথা বলবো অন্য কোনো এপিসোড নিয়ে, অন্য কোনো সময়ে।